স্বাগতম বন্ধুরা। আমি আজ আপনাদের নিয়ে যাব এক রূপকথার দেশে। এই যেন সত্যি এক রূপকথার দেশ, যেখানে প্রকৃতি আর সংস্কৃতি মিলেমিশে এক অন্যরকম সৌন্দর্যের সৃষ্টি করেছে। হ্যাঁ, আমি কথা বলছি আমাদের প্রতিবেশী দেশ ভুটানকে নিয়ে। চলুন শুরু করি আমাদের ভুটান ভ্রমণের গল্প। ভুটান যাত্রার আগে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের অতি অবশ্যই মাথায় রাখতে হবে। তার আগে বলে দিই, যদি আপনিও আমার মতো ভ্রমণ প্রেমী হয়ে থাকেন, তাহলে অবশ্যই এই ভিডিওটি পুরোটি দেখুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটি। ভুটান যাওয়ার আগে যেই গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনার মাথায় রাখতে হবে, তার মধ্যে প্রথমত কিন্তু প্রপার ডকুমেন্টেশন অথবা ভিসা এবং পাসপোর্টের ব্যবস্থা। ভুটান প্রবেশের জন্য আপনার পাসপোর্ট এবং ভিসার প্রয়োজন হবে যদি আপনি ভারতীয় না হন। আপনি যদি অন্য যে কোনো দেশ থেকে ভুটানে আসতে চান, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পাসপোর্ট এবং ভিসার প্রয়োজন হবে। আপনি যদি ভারতীয় হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার কোনো প্রকার পাসপোর্ট কিংবা ভিসার প্রয়োজন নেই ভুটান ভ্রমণের ক্ষেত্রে। সেক্ষেত্রে কিন্তু আপনার কোনো ভারতীয় আইডেন্টিটি কার্ড, যেরকম আধার কার্ড কিংবা ভোটার কার্ড, অতি অবশ্যই নিয়ে যেতে হবে ভুটানে প্রবেশের জন্য। আপনারা যেই বন্ধুরা বাংলাদেশ থেকে আমাদের ভিডিওটি দেখছেন, তাদেরকে জানিয়ে রাখি, ঢাকা থেকে কিন্তু এখন খুব সহজেই আপনারা ভুটানে পৌঁছতে পারেন। আপনারা সরাসরি ফ্লাইট নিয়ে প্রায় 2 ঘন্টার যাত্রাপথ অতিক্রম করে কিন্তু খুব সহজেই এই স্বপ্নের দেশ ভুটানে আসতে পারেন। আমরা আমাদের ডেস্টিনেশন শুরু করেছিলাম উত্তরবঙ্গের কোচবিহার জেলা থেকে। কোচবিহার থেকে ভুটান যাওয়ার সময় রাস্তায় অনেক প্রাকৃতিক সৌন্দর্য এবং অনেক ট্যুরিস্ট ডেস্টিনেশন আমাদের সামনে এলো। আমরা যাচ্ছিলাম চিলাপাতার সুন্দর মায়াবী পরিবেশের মাঝখান দিয়ে, এবং তারই মাঝখানে এই চিলাপাতা ফরেস্টের ভেতর কিন্তু আমরা একটি ফরেস্ট অফিস বাংলো কিংবা রেঞ্জার অফিস পেয়ে গেলাম। এবং চলুন ঘুরে দেখাই আপনাদের এই রেঞ্জার অফিসটি। আমরা ভুটানের উদ্দেশ্যে যাওয়ার আগে কিন্তু আমরা একটি জায়গা এক্সপ্লোর করতে চলে আসলাম, সেটা হচ্ছে চিলাপাতা ফরেস্ট রেঞ্জার অফিস। এটা কিন্তু চিলাপাতার মধ্যে অবস্থিত। আমরা এই রেঞ্জার অফিসটাও কিন্তু আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো। পায়ে পায়ে দেখতে দেখতে এবার কিন্তু আমরা চলে এলাম এই অপূর্ব একটি মায়াবী জায়গা, যেটা হচ্ছে রেঞ্জার অফিস। চিলাপাতার সৌন্দর্যের মাঝখানে এই রেঞ্জার অফিসটি যেন সত্যি একটি আকর্ষণীয় কেন্দ্রবিন্দু। এই রেঞ্জার অফিসটি দীর্ঘ সময় পুরনো এবং সুন্দরভাবে মেনটেন করা, চারিদিক প্রকৃতি দিয়ে ঘেরা কিন্তু এই রেঞ্জার অফিসটির। এই রেঞ্জার অফিসের ভিতরে বিভিন্ন রকম কারুকার্য করা কাঠের একটি বাংলো, যা দেখে মন ভরে যাবে আপনাদের সকলের। তার সঙ্গেও এই জঙ্গলের মাঝখানে এই ফরেস্টটি থাকা সত্ত্বেও কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়েছে এই রেঞ্জার অফিসটি। চিলাপাতার এই রিসর্ট বললে ভুল হবে, কিন্তু এই চিলাপাতার মধ্যে এই রেঞ্জার অফিসটি কিন্তু খুবই আকর্ষণীয়। আপনারা যারা ভুটান দেখতে যাচ্ছেন, তারা কিন্তু অতি অবশ্যই এই রিসর্টটি একবার ঘুরে দেখবেন, রেঞ্জার অফিসটি। রেঞ্জার অফিস দেখার পর আমরা আবার আমাদের গন্তব্যের দিকে ছুটে পড়লাম। এবার রাস্তায় অপূর্ব মায়াবী দৃশ্য আমাদের চোখে পড়ল, এই মায়াবী সৌন্দর্য চিলাপাতার। দেখতে দেখতে হঠাৎই আমাদের সামনে এসে পড়ল একটি সাইনবোর্ড, যেখানে লেখা রয়েছে সেভ ওয়াইল্ড লাইফ, এবং এটি একটি টোল গেটও বটে, যেখানে আপনারা যদি প্রাইভেট কার নিয়ে যান, সময় সীমা নির্ধারিত করে দেওয়া হয়, সেই সময়ের মধ্যেই কিন্তু আপনাকে ফরেস্ট ছেড়ে বাইরে গাড়ি নিয়ে বেরোতে হবে। অ্যাপ্রক্সিমেটলি 20 মিনিটের মতো আমাদেরকে সময় দেওয়া হয়েছিল পার্টিকুলার একটি ডিস্টেন্স কভার করার জন্য।
এই ক্ষেত্রে জানিয়ে রাখি, আপনারা যারা প্রাইভেট কারে ভিজিট করছেন অবশ্যই কিন্তু টোল প্লাজা থেকে একটি টিকিট বানিয়ে নেবেন। স্বাভাবিকভাবে আমাদের গাড়িকেও দাঁড় করিয়ে রাখা হয়েছিল এই টিকিটটির জন্য। টোলগেটের ঝামেলা পেরিয়ে এবং নির্ধারিত সময় আমাদের গাড়িকে পাস গেট থেকে বের করে এনে কিন্তু আমরা এবার আমাদের পরবর্তী ডেস্টিনেশনের দিকে রওনা দিলাম। আমাদের পরবর্তী ডেস্টিনেশন তোর্ষা রিভার সাইড ক্যাফে, যেটি কিন্তু অন্যতম ট্যুরিস্ট ডেস্টিনেশন প্লেস। আমরা তোর্ষা রিভার সাইড ক্যাফের দিকে এগোচ্ছিলাম, সেই সময় দেখতে পেলাম চিলাপাতার সেই সৌন্দর্য, সেই সুন্দর অনুভব কিন্তু আমাদের মোহিত করলো। এবং সামনে এগিয়ে এসে চিলাপাতার পরেই একটি পাহাড়ি ছোট্ট গ্রাম, যেটি কিন্তু আমাদের পাহাড়ের উপরে নজরে পড়ল। এই পরিবেশ, এই প্রাকৃতি যেন সত্যি খুব সুন্দর, এ যেন ভোলার মতো নয়। এবং আমার সত্যি বলতে ইচ্ছে করছে, সত্যি সেলুকাস, কি বিচিত্র এ দেশ। মেন রোড থেকে কিছুটা ক্রস করেই আমাদের ডেস্টিনেশন তোর্ষা রিভার সাইড ক্যাফের আমরা প্রায় কাছে চলে এসেছি। মেন রোডের পরে বাইপাসের রাস্তা ধরে আমাদের তোর্ষা রিভার সাইড ক্যাফের দিকে যেতে হচ্ছে। এই রাস্তাটি কিন্তু খুব বেহাল দশা হয়ে যায় বর্ষার ক্ষেত্রে। বর্ষার সময় আমাদের আসা এই পাহাড়ি এলাকায়, এবং এর মাঝখানে কিন্তু অনেকটাই ভাঙা রাস্তা আমাদের কভার করতে হলো মেন রোডের থেকে তোর্ষা রিভার সাইড ক্যাফে যাওয়ার রাস্তার মাঝখানে কিন্তু অনেকটা ভাঙা অতিক্রম করেই আমাদেরকে অবশেষে তোর্ষা রিভার সাইড ক্যাফেতে পৌঁছতে হলো। সো তোর্ষা রিভার সাইড ক্যাফে আসতে আমাদের কিন্তু একটা খুব ভালো কিংবা খারাপ অভিজ্ঞতা হয়েছে। আমাদের গাড়ি কিন্তু বারবার খাদের উপর পড়ে গেছিল। চলুন শুনে নিন আমার সহযাত্রীদের কাছ থেকে তাদের কীরকম অভিজ্ঞতা হয়েছে তোর্ষা সাইড ক্যাফেতে আসার জন্য। আমার বন্ধু অরিন্দম আছে, কীরকম লাগলো তোমার, বলো আগে। একদম আমার স্যাটিসফ্যাক্টরি জিনিসটা লাগলো না, কারণ আমাদের হেঁটে হেঁটেই জল কাদার মধ্যে দিয়ে আসতে হচ্ছে। একে তো সাদা জামা, এত সুন্দর জামা কাপড় পরে এসেছি, তার মধ্যে যদি কাদা কোদা লাগে বুঝতেই পারছো কেমন হয় জিনিসটা। একটা ঘুরতে আসা এত এক্সাইটিং জিনিসটা, জামা কাপড় খারাপ হলে কেমন লাগে, কি অতটা ভালো লাগলো না আর কি। তোমার কীরকম লাগলো বলো। আমাদের এই ইকো ট্যুরিজম যে আমরা এতদিন জানি, সেটার একটা অন্যতম উদাহরণ এটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এখানে ইকো ফ্রেন্ডলি হয়ে মানুষের ফ্রেন্ডলি হওয়া এখানে ভুল হয়ে গেছে আর কি। রাস্তাঘাট একটু ভালো করলে ভালো হতো। অবশেষে আমরা তোর্ষা রিভার সাইড ক্যাফের ভেতরে আসলাম। এই তোর্ষা রিভার সাইড ক্যাফের মধ্যে কিন্তু আপনারা নাইট স্টেও করতে পারবেন। তোর্ষা রিভার সাইড ক্যাফে কিন্তু খুবই জনপ্রিয় একটি ক্যাফে, আপনারা যারা ভুটানের দিকে যাচ্ছেন তাদের জন্য। তোর্ষা রিভার সাইড ক্যাফের ভেতরে আপনারা অনেক কিন্তু ছোট ছোট ঘর দেখতে পাবেন, খুব সুন্দর এই ঘরগুলি। এবং এখানে কিন্তু একটি ছোট রেস্টুরেন্টও আপনারা পেয়ে যাবেন। তোর্ষা রিভার সাইড ক্যাফের ভেতর দিয়ে যেতে যেতেই আমাদের তোর্ষা রিভার সাইড ক্যাফের মেন অ্যাট্রাকশন, যেটি তোর্ষা রিভার, সেটা কিন্তু আমাদের চোখে পড়ে গেল। একদম রিসোর্টের সঙ্গেই লাগানো এই রিভারটি, এবং তার স্রোত দেখে আপনাদেরও মন খুব সহজেই ভালো হয়ে উঠবে। এই কিন্তু তোর্ষা রিভার স্রোতটা শুধু দেখুন, কোনো সমুদ্র থেকে কিন্তু কোনো অংশে এই স্রোতটা কম নয়। আশা করি আপনারা আওয়াজটা শুনতে পাচ্ছেন। একবার স্রোতটার দিকে দেখুন তোর্ষা রিভার সাইড ক্যাফের এই সুন্দর পরিবেশ, একদম মনটা কিন্তু ভালো হয়ে যায় খুব সহজেই। এই সুন্দর মনোরম পরিবেশে এসে আপনাদের কার ভালো লাগবে না, আপনারা নিজেরাই বলুন। দেখতে পাচ্ছেন কারেন্টের মতো বেগে কিন্তু স্রোত বয়ে যাচ্ছে, এবং সুন্দর এই ন্যাচারাল পরিবেশে এসে আপনাদের 2 মিনিটের মধ্যে কিন্তু মন ভালো হওয়ার জন্য যথেষ্ট। তবে যাই বলুন, সেই রাস্তার সেই ভোগান্তি কিন্তু মিনিটেই আমাদের এই পরিবেশে এসে মন কিন্তু ভালো করে দিল। তাই বলছি, তোমার এই স্রোত দেখে ঠিক কীরকম মনে হলো, কি
আমি মনে করছো? দেবজিতের সেম কথাটাই রিপিট করতে চাই যে রাস্তায় আমরা যতটা আনস্যাটিসফ্যাক্ট হয়েছিলাম জিনিসটা, মানে যতটাই খারাপ লেগেছিল, এখানে এসে টোটালটাই নিমিশের মধ্যে ভ্যানিশ হয়ে গেল। এখন এটা এই পরিবেশটা দেখে আর যা ভালো লাগছে সেটা আর মানে ব্যাখ্যা করার মতো না আর কি। তো গৌরব, তুমি যে পরিবেশে আসলে এই ক্যাফেটাতে, এবার তোমার এই এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো ক্যাফের পর আসার পর? খুবই সুন্দর লাগছে, খুবই সুন্দর ভিউ। আমি আপনাকে সাজেস্ট করবো যে একবার আপনাদের আসা উচিত। কিন্তু এই সিজনে আসলে একটাই সমস্যা যে আপনি হাওয়া পাবেন না, খুবই গরম, মানে বুঝতেই পারছেন হাওয়া না থাকলে। সিজনের কথা বললাম তো, এই সিজনে আসলে আপনি এক ফোঁটাও হাওয়া পাবেন না, খুব গরম। ঠিক, এটার সাথে আমি এক সহমত গরমের এই ব্যাপারটা কথাটার সাথে। গরম খুব লাগছে, কিন্তু তাও ভিউটা একদম মনোরম, একদম স্নান করার মতো অবস্থা, কিন্তু পরিস্থিতিটা নেই বলে আমরা করতে পারছি না আর কি। আর যেরকম স্রোত দেখা যাচ্ছে স্নান করা যাবেও না। তো দেখা হচ্ছে পরের তাহলে আমরা এখান থেকে পরের পার্টে। চারিদিক সুন্দরভাবে ঘোরার পর আমরা কিন্তু এখানে আমাদের ব্রেকফাস্টও সেরে নিলাম, কারণ এখানে ছোট একটি রেস্টুরেন্ট কাম ক্যাফেটেরিয়াও রয়েছে। আপনারা চাইলে কিন্তু এখানে আপনাদের ব্রেকফাস্ট কিংবা লাঞ্চ খুব সহজেই করতে পারবেন। এবার এখান থেকে বেরোনোর পালা। তার আগে বলে দেই, এই রেস্টুরেন্টটা কিন্তু খুব সুন্দরভাবে হাইজিন মেনটেন করে ইন্ডিয়ান কাম কন্টিনেন্টাল ডিশের সমস্ত ভ্যারাইটি রেখেছে। এবার সব শেষে তোর্ষা রিভারসাইড ক্যাফেকে আমাদের বিদায় জানানোর সময়। তোর্ষা রিভারসাইড ক্যাফে থেকে আমরা পেরিয়ে এবার চলে যাচ্ছি আমাদের মূল গন্তব্যস্থান ভুটানের উদ্দেশ্যে। এবার আমাদের ভুটান যেতে তোর্ষা রিভারসাইড ক্যাফে থেকে অ্যাপ্রক্সিমেটলি 45 মিনিটস সময় লাগতে পারে যে কোনো প্রাইভেট কারে। আপনারা যারা ভুটানের উদ্দেশ্যে যাচ্ছেন তারা কিন্তু এই সাইট সিনগুলো অবশ্যই কোনোভাবে মিস করবেন না। এবার তোর্ষা রিভারসাইড ক্যাফে থেকে আমরা বেরিয়ে পড়লাম আমাদের ভুটানের উদ্দেশ্যে। রাস্তায় এই সুন্দর মায়াবী অনুভব আবারও সেই আমাদের চোখ দুটো কেড়ে নিল। রাস্তার এই সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য আমাদের মন কিন্তু খুব সহজেই বারবার ভালো করে দিচ্ছিল। আপনারা যারা উত্তরবঙ্গ দেখেননি কিংবা ডুয়ার্স এলাকা ভিজিট করেননি, আপনাদেরকে বলছি অবশ্যই কিন্তু একবার ডুয়ার্স ভিজিট করুন, নইলে কিন্তু আপনাদেরও এই আফসোসগুলো রয়েই যাবে। ডুয়ার্সের প্রাকৃতিক সৌন্দর্যে এত সুন্দর, এত ভালো, তা কিন্তু ডুয়ার্স না এলে আপনারা কোনোভাবেই বুঝতে পারবেন না। দীর্ঘ সময় অতিক্রম করার পর অবশেষে আমরা এসে পৌঁছালাম ভুটান গেটে। তো আমরা কিন্তু এখন ভুটান গেটের প্রায় কাছে চলে এসেছি। এটাকে ভুটান গেটের একদম খুব কাছে চলে এসেছি এবং এটাকে জয়গা বর্ডারও বলা হয়, ভুটান বর্ডার। এরপরেই কিন্তু আমাদের ফুল সেলুন, ঠিক আছে? এখানে দেখতে পাচ্ছেন আপনারা একটা হোটেলের সামনে আমরা দাঁড়িয়ে আছি, ঠিক আছে? তো আমরা কিন্তু ভুটান গেটে একদম সামনে চলে এসেছি। ভুটান গেটের সামনে চলে এসে এবং কিন্তু আমরা ভুটানটাকে দেখতে পাচ্ছি। একটা খুব সুন্দর কিন্তু গেট, ভুটান গেট আমাদেরকে উপহার দিয়েছে ভুটান গভর্নমেন্ট, দেখতে পাচ্ছ। এই হলো সেই বিখ্যাত ভুটান গেট, ইন্ডিয়া। এই সাইডে কিন্তু আমরা ইন্ডিয়াতে দাঁড়িয়ে আছি। ভুটান গেট থেকে বেরিয়ে এসে পাশ দিয়ে আমাদের কিন্তু ভুটান প্রবেশের জন্য চলে যেতে হবে ভুটান ইমিগ্রেশন অফিসে। ভুটান ইমিগ্রেশন অফিস যাওয়ার পথে কিন্তু আপনারা একটি ছোট লোকাল মার্কেটও পেয়ে যাবেন, যেখানে নিত্য প্রয়োজনীয় কিছু সামগ্রী, এছাড়াও আপনারা যারা কারেন্সি এক্সচেঞ্জ করতে চান খুব সহজেই কিন্তু এখানে আপনারা আপনাদের নির্ধারিত কারেন্সি এক্সচেঞ্জ করে নিতে পারবেন। সো ফাইনালি খুবই এক্সাইটেড, কারণ আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু ভুটানে এন্টার করতে যাচ্ছি। একদম। কেমন লাগছে তোমার? ভুটানে এন্টার করবো একটু পরে, এক্সাইটেড কেমন? কাকু যা বললো, মানে আমাদের ড্রাইভার কাকু যা বললো যে ভুটানে দেখার মতো তেমন কিছু নেই, জাস্ট একটা এন্টারের যে একটা ইসে হ্যাঁ। দেখ কেমন হয় ভিতরটা, অবশ্যই। সেটা দেখার জন্য যাওয়া আর কি। হ্যাঁ, সেটাই দেখার জন্য। তো চলুন, ভুটানে দেখার মতো কিছু আছে কি নেই সেটা তো আমরা সময় আপনাদের সামনে তুলে দেখব, তবে এখানেই নয়, চলুন ভুটান দেখা যাক এবং এক্সপ্লোর করা যাক ভুটানে কি কি রয়েছে। তো আমরা কিন্তু ইমিগ্রেশন অফিসে এখন চলে এসেছি এবং ভুটানের ইমিগ্রেশন অফিস আপনাদের দেখাবো, চলুন দেখাই। ইমিগ্রেশন অফিসে ঢোকার আগে আপনার কিন্তু সমস্ত আই কার্ড চেক করে নেওয়া হবে ইনিশিয়াল স্টেজে।
ইমিগ্রেশন অফিসটি খুব সুন্দরভাবে ডেকোরেট করা। ভুটানের কালচার দিয়ে এই যেন সত্যি খুব সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ইমিগ্রেশন অফিসটি। ইমিগ্রেশন অফিসের ভেতর আপনারা কিন্তু কোনো প্রকার অ্যালকোহলিক আইটেম নিয়ে প্রবেশ করতে পারবেন না। ইমিগ্রেশন অফিসের ভেতর কিন্তু কারেন্সি এক্সচেঞ্জেরও ব্যবস্থা রয়েছে। আপনারা খুব সহজেই কারেন্সি এক্সচেঞ্জও এই ইমিগ্রেশন অফিসের ভিতরে মেশিনের সাহায্যে করতে পারবেন। এটিএমেরও সুবিধা পাবেন এই ইমিগ্রেশন অফিসের ভেতর। ইমিগ্রেশন অফিসটা সব কিছু মিলিয়ে যেন খুব সুন্দরভাবে ওয়েল ডেকোরেট করে সাজানো। ইমিগ্রেশন অফিস ঢোকার আগে ইনিশিয়াল চেকিং এর পর ভেতরে কিন্তু ফাইনাল চেকিং করে গেট পাস দেওয়া হবে। ভুটান গেট অবধি যাওয়ার পরেও কিছু কাগজপত্র মানে হচ্ছে একজন আধার কার্ড আনতে ভুলে গেছে, ভোটার কার্ড যে আই কার্ডটা। তো ভুলে যাওয়ার কারণে কিন্তু আজকে আমাদের ট্রিপটা আপাতত আজকের জন্য ক্যান্সেল। ঠিক আছে, কোনো ব্যাপার না, আবার হবে, আসছে বছর আবার হবে। তবে ডকুমেন্টস যারা আসবেন ঠিকঠাক ডকুমেন্টস, একদম ভ্যালিড আধার কার্ড কিংবা ভ্যালিড ভোটার কার্ড নিয়ে আসবেন। হ্যাঁ, সেটা যেন কোনোভাবে প্রিন্টেড না হয়, ব্যাস তাহলেই হবে। একদম প্রিন্টেড যাতে না হয়, গভর্নমেন্ট ইস্যুড লাগবে, গভর্নমেন্ট ইস্যুড লাগবে। যার কারণে কিন্তু আমরা আবার এখন ব্যাক করছি। কিন্তু আরেকটা ইন্টারেস্টিং জায়গায় যাচ্ছি, পাসাকা। চলুন দেখা যাক, পাসাকা দেখাবো আপনাদের আজকে, কি তাই তো? হ্যাঁ, পাসাকা একবার গিয়েছিলাম, খুবই সুন্দর জায়গা, আরেকবার যাচ্ছি। আপনারা তো দেখেননি, আপনাদের আজকে দেখাবো, চলুন পাসাকা দেখাই। কিছু যান্ত্রিক ত্রুটির কারণে আমাদের কিন্তু এবারের মতন ভুটান প্রবেশ করা হলো না। ভুটান প্রবেশের আগেই ইমিগ্রেশন অফিসে আমাদের আটকে দেওয়া হয়েছিল হোল্ড অনের জন্য। আমরা ইমিগ্রেশন অফিসারের সঙ্গে কথা বলে যা জানতে পারি, ইমিগ্রেশন অফিসার সূত্রে বলা হয়েছে তারা আমাদের মধ্যে একজন বন্ধুর আধার কার্ডের মধ্যে কিছু সমস্যা পেয়েছেন। আধার কার্ডের সমস্যা সেই অর্থে কিছুই নয়, আমাদের বন্ধুর আধার কার্ডটি ছিল আধারের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে প্রিন্ট করে নেওয়া। সেই অর্থে ভুটান সরকার তরফ থেকে জানানো হয় যে আমাদের কোনো প্রকার ভারতের প্রিন্টেড ডকুমেন্টস তারা অ্যাকসেপ্ট করে না, যদি না সেটা গভর্নমেন্ট ইস্যুড প্রিন্ট হয়। তাই আপনারা যারা ডিজিলকার কিংবা ওয়েবসাইট থেকে ডাউনলোড করে আধার কার্ড নিয়ে যাওয়ার কথা ভাবছেন, তাদের বলে রাখি তারা কিন্তু কোনো প্রকারভাবেই সেটা অ্যাকসেপ্ট করে না। তারা কেবলমাত্র অরিজিনাল পিভিসি কার্ডটি অ্যাকসেপ্ট করে। সেই অর্থে আমাদের কিন্তু এবারের মতন ভুটান প্রবেশ করা হলো না। কিন্তু আমাদের মন খারাপের কোনোই কারণ ছিল না, কারণ আমরা এবার যাচ্ছি আরও একটি সুন্দর ডেস্টিনেশন, পাসাকা। পাসাকা কিন্তু খুব ভালো একটি ট্যুরিস্ট ডেস্টিনেশন, যেটা উত্তরবঙ্গ এবং ভুটান সংলগ্ন এলাকায় অবস্থিত। আপনাদের দেখাবো পাসাকার কমপ্লিট ভিডিও এবং তার সঙ্গে পাসাকার লাগোয়া আরও অনেক ট্যুরিস্ট ডেস্টিনেশন স্পট আপনাদের সম্পূর্ণটা কভার আপ করব আমাদের নেক্সট এপিসোডে। তাই দেখতে ভুলবেন না আমাদের পরবর্তী এপিসোডগুলি।